সিঙ্গেল ফেজ এসি মোটরে আমরা এখন অবধি যে জিনিসগুলো দেখেছি সেটা হচ্ছে গিয়ে এই যে মোটরটা সেটা সেলফ স্টার্টিং নয়। সেলফ স্টার্টিং নয়। তো যেহেতু এই মোটরটা সেলফ স্টার্টিং নয়, আচ্ছা সেলফ স্টার্টিং নয় এই জিনিসটাকে আমরা ইলেকট্রিক্যালের ভাষায় মানে খুব সংক্ষেপে যদি বলতে চাই তাহলে কি বলবো? টিইএসটি বা টিডিএসটি মানে স্টার্টিং টর্ক যেটা সেটা হচ্ছে জিরো, তবেই না কেউ সেলফ স্টার্টিং নয়। তো এই যে সেলফ স্টার্টিং নয়, তো সেটাকে স্টার্ট করার জন্য যে প্রসেস সেগুলো আমরা দেখছি। তো সেখানটায় ফার্স্ট যে মোটরটা আমরা পড়েছিলাম সেটা ছিল হচ্ছে স্প্লিট ফেজ মোটর। স্প্লিট ফেজ মোটর পড়েছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে মোটরের যে মেন ওয়াইন্ডিং তার সঙ্গে আমরা আর একটা ওয়াইন্ডিং প্রোভাইড করছি যেটা ছিল অক্সিলারি ওয়াইন্ডিং বা স্টার্টিং ওয়াইন্ডিং। তার রেজিস্ট্যান্স কীরকম হবে, নাম্বার অফ টার্নস কীরকম হবে, সেগুলো নিয়ে আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। তারপরে আমরা ক্যাপাসিটার স্টার্ট মোটরটা পড়েছিলাম। ক্যাপাসিটার স্টার্ট, সেখানে আমরা দেখেছিলাম যে স্টার্টিং ওয়াইন্ডিং বা অক্সিলারি ওয়াইন্ডিংয়ের সঙ্গে সিরিজে একটা ক্যাপাসিটার কানেক্ট করা হয়েছিল। ওই যে সিরিজে ক্যাপাসিটারটা কানেক্ট করা হয়েছিল সেটা দুটো পারপাস মানে দুটো কাজ করছিল। একটা কাজ তো হচ্ছে গিয়ে যে স্টার্টিং টর্ক যেটা সেটা বাড়িয়ে দিচ্ছিল। স্টার্টিং টর্ক কীভাবে বাড়িয়ে দিচ্ছিল সেটাও আমরা এর আগে একবার ডিসকাস করেছি, যে টর্কের যে ভ্যালুটা সেটা কার সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, মেন ওয়াইন্ডিংয়ের কারেন্ট ইন্টু অক্সিলারি ওয়াইন্ডিংয়ের কারেন্ট ইন্টু সাইন বিটা। তো এখান থেকে আমরা ডিসকাস করেছিলাম যে বিটার ভ্যালু যত বেশি হবে তত স্টার্টিং টর্ক বাড়বে। তো এই ক্যাপাসিটার স্টার্ট টাইপ মোটরটা যখন আমরা পড়েছিলাম সেখানটায় ফেজার ডায়াগ্রাম ড্র করে দেখানো হয়েছিল যে ক্যাপাসিটারের ভ্যালুর ওপর কিভাবে এই বিটার ভ্যালুটা ডিপেন্ড করে। সেখানে আমরা এটা দেখিয়েছিলাম যে বিটার ভ্যালুকে আমরা ম্যাক্সিমাম 90 ডিগ্রি অবধি নিয়ে গিয়ে স্টার্টিং টর্ককে ম্যাক্সিমাম করে ফেলতে পারি। তো এটা তো ছিল একটা পারপাস ক্যাপাসিটারে, যে স্টার্টিং টর্ক প্রোভাইড যেটা হচ্ছে, দেখো মোটরে যদি শুধুমাত্র একটা ওয়াইন্ডিং থাকে, মানে সাপোজ শুধুমাত্র মেন ওয়াইন্ডিং থাকলো, রানিং ওয়াইন্ডিং বা মেন ওয়াইন্ডিং থাকলো, স্টার্টিং ওয়াইন্ডিং বা অক্সিলারি ওয়াইন্ডিং যদি না থাকে তাহলে তো স্টার্টিং টর্ক থাকবেই না, তাই না? স্টার্টিং টর্ক থাকবেই না। এবার সেজন্য আমরা স্প্লিট ফেজ মোটরটাই দেখেছিলাম কি, আমরা একটা এক্সট্রা ওয়াইন্ডিং অ্যাড করছিলাম সেখানটায়, যেটাকে অক্সিলারি ওয়াইন্ডিং বা স্টার্টিং ওয়াইন্ডিং বলা হচ্ছিল। তো তাতেই আমার এই মোটরটা রান করতে শুরু করলো। এবার আমি এখানে করতে চাইছি কি, স্টার্টিং টর্কটাকে বাড়াতে চাইছি। তো স্টার্টিং টর্ক বাড়ানোর জন্য আমরা এই অক্সিলারি ওয়াইন্ডিংয়ের সঙ্গে সিরিজে একটা ক্যাপাসিটার কানেক্ট করেছি। এবার ব্যাপারটা এখানে ভালো করে বোঝো, অক্সিলারি ওয়াইন্ডিংয়ের সঙ্গে আমি যদি ক্যাপাসিটার কানেক্ট না করতাম তাতেও কিন্তু আমার মোটরটা স্প্লিট ফেজ মোটর হিসেবে রান করতো। ব্যাপারটা তাহলে যদি আমি ছোট করে বলতে চাই, সিঙ্গেল ফেজ মোটর রান করার জন্য আমার দুটো ওয়াইন্ডিংয়ের দরকার, মানে স্টেটারে দুটো ওয়াইন্ডিংয়ের দরকার, একটা মেন ওয়াইন্ডিং বা রানিং ওয়াইন্ডিং আর একটা হচ্ছে অক্সিলারি ওয়াইন্ডিং বা স্টার্টিং ওয়াইন্ডিং। এই দুটো ওয়াইন্ডিং থাকলেই আমার মোটরটা নিজে নিজে স্টার্ট হতে পারবে। এই অক্সিলারি ওয়াইন্ডিংয়ের সঙ্গে আমি যদি একটা ক্যাপাসিটার কানেক্ট করে দিই তাহলে কি হবে, স্টার্টিং টর্ক যেটা আছে সেই স্টার্টিং টর্কটা বাড়বে। তো বুঝতেই পারছো, আমি যদি ক্যাপাসিটার নাও অ্যাড করতাম তখনও মেন ওয়াইন্ডিং আর অক্সিলারি ওয়াইন্ডিং থাকতো, মোটরে কিন্তু স্টার্টিং টর্ক থাকতো। সো ক্যাপাসিটার অ্যাড করার ফলে আমাদের স্টার্টিং টর্কটা বেড়ে গেল। ক্যাপাসিটার অ্যাড করার এটা যেমন একটা অ্যাডভান্টেজ, তার সঙ্গে আরও একটা খুব বড় অ্যাডভান্টেজ সেটা হচ্ছে গিয়ে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট।
সেটা ছিল পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। তো পিএফ ইমপ্রুভ লিখে দিলাম। পাওয়ার ফ্যাক্টর জিনিসটা আমার কাছে এত ম্যাটার করছে কেন, এর আগে আমরা আগের যে মেশিনের সাবজেক্টটা ছিল সেখানে আমি বলেছিলাম, বাট অনেকে হয়তো ভুলে যেতে পারো, সেজন্য আমি একবার ফার্দার বলে দিচ্ছি। দেখো, এসির ক্ষেত্রে আমি যেহেতু সিঙ্গেল ফেজ পড়াচ্ছি এখানটায়, তাহলে এসির ক্ষেত্রে পাওয়ার আমরা জানি পি ইকুয়ালস টু ভিআই কস ফাই, পি ইকুয়ালস টু ভিআই কস ফাই। তো এখান থেকে আমি বলতে পারি কি কস ফাই ইকুয়ালস টু হচ্ছে পি বাই ভিআই। এবার একটা জিনিস দেখো, যে পাওয়ার যদি কনস্ট্যান্ট হয়, কোনো একটা পার্টিকুলার মোটর যদি তুমি নাও, তাহলে তার তো পাওয়ার কনস্ট্যান্ট, আমাদের সাপ্লাই ভোল্টেজ যেটা সেটাও কনস্ট্যান্ট, সাপোজ 230 ভোল্ট বা 220 ভোল্ট বা 240 ভোল্ট হোয়াট এভার। তাহলে পাওয়ার কনস্ট্যান্ট, ভোল্টেজ কনস্ট্যান্ট, তাহলে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কি কস, আচ্ছা এটাকে আমি এরকমভাবে লিখতে পারি, তার মানে cos phi ভেরিজাস 1/i, বা বলতে পারি i ভেরিজাস 1/cos phi। পাওয়ার ফ্যাক্টরের সঙ্গে কারেন্ট হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে পাওয়ার ফ্যাক্টর যত পোর হবে, মানে পাওয়ার ফ্যাক্টর বা cos phi এর ভ্যালু যত কম হবে, কারেন্টের ভ্যালু তত কিন্তু বেশি হবে। cos phi যত কম হবে, কারেন্টের ভ্যালু তত বেশি হবে। আর কারেন্টের ভ্যালু বেশি হওয়া মানে কি, ইলেকট্রিসিটির যে বিল, যেটাকে ট্যারিফ বলে, পরের সেমিস্টারে গিয়ে পড়বে ইলেকট্রিসিটির বিলকে ট্যারিফ বলে, সেটা পরের সেমিস্টারে গিয়ে পড়বে, যাই হোক। তো পাওয়ার ফ্যাক্টর যত কম হবে, একই পাওয়ার ডেলিভার করার জন্য কারেন্ট আমার বেশি লাগবে, তাতে ইলেকট্রিসিটির বিল বেড়ে যাবে, আর কিছুই না। তো সেজন্য যে কোনো ইনস্ট্রুমেন্ট, সিঙ্গেল ফেজ মোটর বলে না, যে কোনো ইনস্ট্রুমেন্টের পাওয়ার ফ্যাক্টর সবসময় বেশি রাখার চেষ্টা করা হয়, বা আমরা সেই সমস্ত ইনস্ট্রুমেন্টই কিনি যার পাওয়ার ফ্যাক্টর হচ্ছে গিয়ে বেশি। কারণ কি, সেম পাওয়ার ডেলিভার করতে তাহলে কম কারেন্ট লাগবে, ইলেকট্রিসিটির বিল তাহলে আমার কম লাগবে। দেখবে এসি, ফ্রিজ বা বিভিন্ন যে ইলেকট্রিক্যাল ডিভাইসগুলো থাকে, সেখানে একটা স্টার রেটিং দেওয়া থাকে, 3 স্টার, 2 স্টার, 1 স্টার, 5 স্টার। তো দেখবে সবসময় বলে যে বেশি স্টারের ডিভাইসটা কেনো, 5 স্টার বা 4 স্টারের ডিভাইস কিনতে বলে। ইভেন এটাও ভালো করে খেয়াল করে দেখবে, 5 স্টার বা 4 স্টারের যে ডিভাইসগুলো আছে বা অ্যাপারেটাসগুলো আছে, তাদের দাম কিন্তু বেশি, মানে 1 স্টারের যা দাম তার থেকে 4 স্টারের দাম কিন্তু বেশি। কেন তাহলে 4 স্টার বা 5 স্টার কিনতে বলে? বেসিক্যালি এই স্টারটা আর কিছুই না, সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর। যত বেশি স্টার, পাওয়ার ফ্যাক্টর তত বেটার। যত পাওয়ার ফ্যাক্টর বেটার, কারেন্ট তত কম লাগবে। কারেন্ট যত কম লাগবে, ইলেকট্রিসিটির বিল তত কম হবে। তো যাই হোক, এগুলো এই সাবজেক্টের পার্ট তো নয়, আমি জাস্ট ফর জেনারেল ইনফরমেশন আমি এরকম বলে রাখলাম। তো আমি যেখানে যে জায়গাটায় পড়াচ্ছিলাম সেই জায়গায় আবার আসা যাক, যে তাহলে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার একটা প্রসেস হচ্ছে গিয়ে ক্যাপাসিটার অ্যাড করা। আমরা যখন সিনক্রোনাস মোটর পড়বো, সেখানে সিনক্রোনাস কন্ডেন্সার বলে একটা জায়গা আসবে, বা ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ারেও তোমাদের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট বলে একটা চ্যাপ্টার আছে, সেখানেও জিনিসটা তোমরা পাবে আরও ডিটেলসে। যাই হোক, তাহলে মোট কথা, ক্যাপাসিটার থাকলে আমার স্টার্টিংয়ের যে টর্ক সেটা বাড়বে, প্লাস পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হবে। এবার আমি আরও একটা জিনিস এখানটায় বলে দিই, যে যদি শুধুমাত্র মেন ওয়াইন্ডিং থাকতো, ঠিক আছে, যদি শুধুমাত্র মেন ওয়াইন্ডিং থাকতো, তখন যদি আমি টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স ড্র করতাম, তাহলে ব্যাপারটা দাঁড়াতো এরকম। সাপোজ এটা যদি আমার স্পিডের অ্যাক্সিস হয়, আর এটা যদি টর্কের অ্যাক্সিস হয়, তাহলে গ্রাফটা কীরকম দাঁড়াতো, এরকম দাঁড়াতো। 0 থেকে স্টার্ট হতো, দেখতেই পাচ্ছ 0 থেকে গ্রাফটা স্টার্ট হয়েছে, তার মানে স্টার্টিং টর্ক 0। এটা শুধুমাত্র যদি আমি মেন ওয়াইন্ডিং ইউজ করতাম। আর যদি মেন আর অক্সিলারি দুটো ওয়াইন্ডিং ইউজ করা হয়, মেন আর অক্সিলারি ওয়াইন্ডিং দুটো ওয়াইন্ডিং যদি ইউজ করা হয়, তখন গ্রাফ কীরকম হচ্ছিল, তখন একটা স্টার্টিং টর্ক থাকবে, যার জন্য গ্রাফটা তখন এরকমভাবে স্টার্ট হচ্ছিল।
এবার ভালো করে খেয়াল করে দেখো, আমাদের যে অক্সিলারি ওয়াইন্ডিংটা ছিল, সেই অক্সিলারি ওয়াইন্ডিংটা স্টার্টিংয়ের সময় কিছুক্ষণ কানেক্ট থাকছিল, যখন 70-80% সিঙ্ক্রোনাস স্পিড উঠে যাচ্ছিল তখন আমরা অক্সিলারি ওয়াইন্ডিংটাকে ডিসকানেক্ট করে দিচ্ছিলাম। তো তার জন্য আমাদের ওভারঅল গ্রাফটা কীরকম হচ্ছিল সেটা আমরা একবার এখানটায় আরেকবার এক্সপ্লেন করে দিই, যাতে আর কোনো দিন ভুল না হয়। এটা ধরো হচ্ছে কি আমার স্পিডের অ্যাক্সিস, এটা হচ্ছে টর্কের অ্যাক্সিস। এবার দেখো একটা জিনিস, স্টার্টিংয়ের সময় আমি এখানে আলাদা আলাদা করেই লিখি, ঠিক আছে? স্টার্টিংয়ের সময় কতগুলো ওয়াইন্ডিং থাকছে? দুটো ওয়াইন্ডিং থাকছে, মেন ওয়াইন্ডিং থাকছে, আচ্ছা কালিটা আলাদা নেই, মেন ওয়াইন্ডিং থাকছে প্লাস অক্সিলারি ওয়াইন্ডিং থাকছে। আর যখন রানিং কন্ডিশানে আসছি আমি, মানে নর্মাল কন্ডিশান, যখন মোটর রান করছে, তখন কতগুলো ওয়াইন্ডিং থাকবে? তখন শুধুমাত্র মেন ওয়াইন্ডিং থাকবে। এই কনসেপ্টটুকু যদি ক্লিয়ার থাকে তাহলে গ্রাফ প্লট করতে কোনো সমস্যা হবে না। চলো আমি ডটেড লাইন দিয়ে এই গ্রাফটাকে ড্র করব, ঠিক আছে? ডটেড লাইন দিয়ে এই গ্রাফটাকে ড্র করব। কেন ডটেড লাইন দিয়ে এই গ্রাফটাকে ড্র করছি? কারণ দেখো, এই যে গ্রাফটা ড্র করা হয়েছে সেটা কার জন্য? শুধুমাত্র মেন ওয়াইন্ডিংয়ের জন্য গ্রাফ। তাহলে এখানে দেখো মেন ওয়াইন্ডিং রানিং কন্ডিশনের সময় থাকে, তো সেই জন্য আমি ডটেড লাইন দিয়ে ওই গ্রাফটা ড্র করে নিচ্ছি, ঠিক আছে? ডটেড লাইন দিয়ে এই গ্রাফটা ড্র করে নিলাম। আর মেন ওয়াইন্ডিং আর অক্সিলারি ওয়াইন্ডিং দুটোই যখন থাকবে তখন গ্রাফটা কীরকম হবে? এরকম হবে। আমরা দেখেছি কি যে স্টার্টিংয়ের সময় মেন আর অক্সিলারি ওয়াইন্ডিং দুটোই থাকে। আচ্ছা, এই যে মেন আর অক্সিলারি ওয়াইন্ডিং দুটো কতক্ষণ অবধি থাকবে? সিঙ্ক্রোনাস স্পিডের 70-80%। তো সিঙ্ক্রোনাস স্পিড কোথায় আছে? এইটা হচ্ছে গিয়ে আমার সিঙ্ক্রোনাস স্পিড। তো এখান থেকে এটা হচ্ছে গিয়ে টোটালটা আমার সিঙ্ক্রোনাস স্পিড। তাহলে এই লেন্থের 72 সেখানে টোটালটাই হবে, ঠিক আছে? এক মিনিট আরও ভালো করে দেখিয়ে দিই। এখানটায় আমি এটাকে দাগ মারি, এটাকে বাড়িয়ে দিই। এই টোটালটা হচ্ছে কি আমার সিঙ্ক্রোনাস স্পিডের লেন্থ। তাহলে এটা টোটালটা যদি এটা হয় তাহলে 70-80% কোন জায়গাটা হবে? এই জায়গাটা। তো এটা ধরো 70-80% এই জায়গাটা, আর একটু এদিকে হবে, এটা হচ্ছে 70-80%, এরকম জায়গাটা হচ্ছে 70-80%। আচ্ছা, তো এইটুকু পোর্শান অবধি আমার মেন ওয়াইন্ডিং আর অক্সিলারি ওয়াইন্ডিং দুটোই থাকবে। তারপরে সেন্ট্রিফিউগাল সুইচটা করছে কি অক্সিলারি ওয়াইন্ডিংটাকে বাদ দিয়ে দিচ্ছে। তাহলে জাস্ট এইটুকু পোর্শানের জন্য যেহেতু মেন ওয়াইন্ডিং আর অক্সিলারি ওয়াইন্ডিং দুটোই থাকবে, তাহলে পার্টিকুলারলি এইটুকু পোর্শানের জন্য গ্রাফ কোনটা হবে? এই গ্রাফটা। কেন? কারণ এটা হচ্ছে গিয়ে মেন আর অক্সিলারি ওয়াইন্ডিং দুটোই যখন থাকছে তখনকার গ্রাফ। আশা করি বোঝাতে পারলাম। তাহলে পার্টিকুলারলি ওইটুকু পোর্শানের জন্য আমাদের গ্রাফ কোনটা হচ্ছে? এই দাঁড়াও কালিটা চেঞ্জ করি, ওয়েট এ মিনিট, এক মিনিট সেভ করে রাখি। তো পার্টিকুলার এইটুকু পোর্শানের জন্য আমার গ্রাফটা এখান থেকে স্টার্ট হলো, এই অবধি এলো, ঠিক আছে? এই অবধি এলো। দেখো এইটার এটা মোটামুটি একই জায়গায় চলে এসছে। আমি হাতে আঁকছি তার উপর স্ক্রিনে, যার জন্য এক্স্যাক্ট তো ম্যাচ হচ্ছে না, তোমরা স্কেল পেন্সিল দিয়ে যখন করবে তখন পুরোটা হয়ে যাবে। এই পার্টিকুলার জায়গাটায় আসার পরে আমরা সেন্ট্রিফিউগাল সুইচের সাহায্যে অক্সিলারি ওয়াইন্ডিংকে ডিসকানেক্ট করে দিলাম। তো সেন্ট্রিফিউগাল সুইচ দিয়ে যখনই আমি এই অক্সিলারি ওয়াইন্ডিংকে ডিসকানেক্ট করে দিচ্ছি তখন সিস্টেমে কতগুলো ওয়াইন্ডিং পড়ে থাকলো? একটা ওয়াইন্ডিং, মেন ওয়াইন্ডিং। তাহলে এখন গ্রাফটা কোথায় চলে যাবে? মেন ওয়াইন্ডিংয়ের গ্রাফে চলে যাবে।
তো আর মেন ওয়াইন্ডিংয়ের গ্রাফ কোনটা দেখো, সেটা ডটেড লাইন দিয়ে দেখানো হয়েছে। তাহলে এই পয়েন্টে আসার পরে গ্রাফটা কোন গ্রাফে শিফট হয়ে যাবে, এই গ্রাফে শিফট হয়ে যাবে। তো তার জন্যই এই পয়েন্টে আসার পরে গ্রাফটা এরকমভাবে চলে গেল এর ওপর। এক মিনিট, গ্রাফটা এইভাবে মানে পুরোটাই ডটেড লাইনের ওপর দিয়ে হবে, ঠিক আছে? পুরোটাই এই যে এখান থেকে এই অবধি পুরোটাই ডটেড লাইন। আমার যেটুকু মিসম্যাচ হচ্ছে এই যেখান দিয়ে দেখা যাচ্ছে রেড কালারের ডটগুলো, সেটা হচ্ছে হাতে আঁকছি তো সেই জন্য প্রবলেমটা হচ্ছে। আদারওয়াইজ এটা চলো এই পুরোটা ডটের উপর দিয়ে হবে, যার জন্য গ্রাফগুলো এরকম পাচ্ছি, ঠিক আছে? তো এই অবধি আমাদের হয়েছিল। এরপরে আমরা পরের টপিকগুলোয় এগিয়ে যাব, যে আর কি কি আমাদের উপায়ে এই মোটরগুলোকে স্টার্ট করতে পারি। তো আজকে আমরা ফার্স্টে যেটা দেখব সেটা হচ্ছে ক্যাপাসিটার স্টার্ট অ্যান্ড রান মোটরস। দেখো, এর আগের দিন যে টপিকটা ছিল না, সেটার নাম ছিল ক্যাপাসিটার স্টার্ট মোটর। তার মানে এর আগের দিনের টপিকে ক্যাপাসিটারটা শুধু স্টার্টিংয়ের সময়তেই থাকতো। আর এই টপিকে আমরা দেখতে পাচ্ছি কি ক্যাপাসিটার স্টার্ট অ্যান্ড রান মোটর। তার মানে ক্যাপাসিটার স্টার্টিংয়ের সময়তেও থাকবে, ক্যাপাসিটার রানিং কন্ডিশনের সময়তেও থাকবে। তাতে সুবিধাটা কি সেটা আমরা দেখব। যাই হোক, একটু ওয়েট করবে, আমি ছবিটা অ্যাড করে নিই। ওকে, এই ছবিটা আমি ফার্স্টে ড্র করে আগে বোঝাই, তারপরে এখান থেকে আমি দেখাচ্ছি। সাপোজ এটা ধরে নাও যে আমাদের যে রোটর সেটা হচ্ছে এটা, দুটো ওয়াইন্ডিং নিতে হবে তো এবার নাকি, একটা মেন ওয়াইন্ডিং আর একটা হচ্ছে অক্সিলারি ওয়াইন্ডিং। তো চলো ফার্স্টে মেন ওয়াইন্ডিংটা নেওয়া যাক। এটা হচ্ছে আমাদের মেন ওয়াইন্ডিং। আচ্ছা, এরপরে আমরা নেব যেটা, সেটা হচ্ছে অক্সিলারি ওয়াইন্ডিং। ফার্স্টে বুঝে নাও, তারপর ড্র করবে। দেখো, এর আগের দিন ছবিটা এরকম ছিল। ফার্স্টে এর আগের দিন কী ছিল দেখিয়ে নিই, তারপরে আজকেরটাই আসছি। এর আগের দিন ছিল এটা। দেখো, স্টার্টিং ওয়াইন্ডিংয়ের সঙ্গে ক্যাপাসিটারটা আছে, আর এটা হচ্ছে অক্সিলারি সুইচ। 70-80% স্পিড যখন উঠে যাচ্ছে সিঙ্ক্রোনাস স্পিডের, তখন সুইচটা আমরা ডিসকানেক্ট করে দিচ্ছিলাম। তো তখন ক্যাপাসিটারটাও ডিসকানেক্ট হয়ে যাচ্ছিল। তাহলে ক্যাপাসিটারটা শুধু তখন কখন থাকতো, শুধু স্টার্টিংয়ের সময়, যার জন্য ওটা হচ্ছে গিয়ে ক্যাপাসিটার স্টার্ট। এবারে আমরা এখানটায় কি করব সেটা দেখা যাক। এখানে বলছে ক্যাপাসিটার স্টার্ট অ্যান্ড রান। তাহলে ক্যাপাসিটার স্টার্টিংয়ের সময়তেও থাকবে, আবার রানিংয়ের সময়তেও থাকবে। তো তার জন্য আমি করলাম কি, আমি এরকম করে কানেক্ট করে দিলাম। দেখো, তার মানে এখানটায় কি বলে, ক্যাপাসিটার এখন স্টার্টিংয়ের সময়তেও থাকছে আর রানিংয়ের সময়তেও থাকছে। তুমি বলবে যে কি করে থাকলো স্যার, এটা তো স্টার্টিং ওয়াইন্ডিংয়ে আছে, স্টার্টিং ওয়াইন্ডিং তো আমরা ডিসকানেক্ট করে দিয়েছি, ডিসকানেক্ট করে দেবো, তাহলেও কি করে আমার ইয়ে হবে।
ক্যাপাসিটার থেকে যাচ্ছে, কারণ দেখো আমি এখানে সেন্ট্রিফিউগাল সুইচটাই দিইনি। তাহলে সুইচ যদি না থাকে এখানটায়, মোটর যতক্ষণ রান করবে ততক্ষণই আমার ওয়াইন্ডিংটা কাজ করবে, যতক্ষণ ওয়াইন্ডিং কাজ করছে ক্যাপাসিটারও ততক্ষণ কানেক্ট হয়ে আছে, তাহলে ক্যাপাসিটার স্টার্ট হয়ে গেল, রান হয়ে গেল। বাট এখানে সার্কিটটা কমপ্লিট নয়। কেন সার্কিটটা কমপ্লিট নয়? তার কারণ হচ্ছে আমরা এখানে আরও একটা ক্যাপাসিটার প্রোভাইড করব। এখানে দেখো আমরা আরও একটা ক্যাপাসিটার প্রোভাইড করলাম। চলো প্রত্যেক কটার নাম দিয়ে নেওয়া যাক। এটার নাম দিলাম C1, এটার নাম দিলাম C2। এটা তো রোটর, আমি আলাদা করে আর বলছি না। এটা হচ্ছে আমাদের মেন ওয়াইন্ডিং, এটা হচ্ছে অক্সিলারি ওয়াইন্ডিং, আর এখানে তো অবভিয়াসলি আমার সাপ্লাইটা আছে। দেখো ওই সার্কিটটাই হচ্ছে এটা, ঠিক আছে। এবার স্বাভাবিকভাবে তাহলে কোশ্চেন হচ্ছে এটাই আসবে তোমাদের মনে, যে এখানে দুটো ক্যাপাসিটার আমি কেন দিলাম। দেখো প্রথম কথা হচ্ছে গিয়ে ক্যাপাসিটার আমি কেন দিচ্ছিলাম, একটা কারণ ছিল স্টার্টিং টর্ককে ইনক্রিজ করা। সেকেন্ড, স্টার্টিং টর্ক আমার কিন্তু একটা এক্সট্রা ওয়াইন্ডিং মানে অক্সিলারি ওয়াইন্ডিং থাকলেই হয়ে যাবে, বাট ক্যাপাসিটার আমরা অ্যাড করছিলাম যাতে স্টার্টিং টর্কটা বাড়ে। আর ক্যাপাসিটার ইউজ করার আরও একটা কারণ ছিল পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। এবার একটা জিনিস দেখো, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট যে ব্যাপারটা আছে, সেটা কখন পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভড হবে? যখন ক্যাপাসিটার কানেক্টেড অবস্থায় থাকবে। এবার আগের যে সিস্টেমটা, সেখানে তো নাই ছবি, আগের যে সিস্টেমটা ছিল, আগের কোন সিস্টেমটার কথা বলছি বলো তো? ক্যাপাসিটার স্টার্টের কথা বলছি। ক্যাপাসিটার স্টার্ট টাইপের যে মোটরটা ছিল সেটার কথা বলছি আমি এখানটায়। এই মোটরটাই ক্যাপাসিটারটা কতক্ষণ থাকতো? শুধুমাত্র স্টার্টিংয়ের সময় থাকতো, শুধুমাত্র স্টার্টিংয়ের সময় থাকতো। তাহলে পাওয়ার ফ্যাক্টর কখন ইমপ্রুভড হবে? শুধুমাত্র স্টার্টিংয়ের সময়তে ইমপ্রুভড হবে। আর রানিং কন্ডিশন যদি আমি বলি, রানিং কন্ডিশনে কিন্তু পাওয়ার ফ্যাক্টর এই টাইপ মোটরের ক্ষেত্রে সম্ভব নয়। কেন? কারণ আমাদের যে অক্সিলারি সুইচটা আছে, অক্সিলারি সুইচটা যে সেন্ট্রিফিউগাল সুইচ যেটা আছে সেটা অক্সিলারি ওয়াইন্ডিংকে ডিসকানেক্ট করে দিচ্ছিল। তো তাতে ক্যাপাসিটারটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছিল রানিং কন্ডিশনে। ক্যাপাসিটার ডিসকানেক্ট হয়ে গেলে রানিং কন্ডিশনে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তাহলে ক্যাপাসিটার স্টার্ট টাইপ মোটরের ক্ষেত্রে স্টার্টিং টর্ক ইনক্রিজ হয়েছে? হ্যাঁ হয়েছে। স্টার্টিংয়ের সময় পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হয়েছে? হ্যাঁ হয়েছে। কিন্তু রানিংয়ের সময় পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হয়েছে? না, হয়নি। কেন? কারণ রানিং কন্ডিশানে সেন্ট্রিফিউগাল সুইচ অক্সিলারি ওয়াইন্ডিংকে ডিসকানেক্ট করে দিয়েছে। তো তখন ক্যাপাসিটার তার মানে ফাংশানেই নেই, কারণ সার্কিটটা তো ওপেন সার্কিট হয়ে গেছে। তাহলে রানিং কন্ডিশনে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হচ্ছে না। এবার এখানটায় একটা জিনিস দেখো, দুটো ক্যাপাসিটার আছে। একটা ক্যাপাসিটার ডিরেক্টলি আমার অক্সিলারি ওয়াইন্ডিংয়ের সঙ্গে কানেক্টেড তো আছে, আর আরেকটা ক্যাপাসিটার অক্সিলারি ওয়াইন্ডিংয়ের যে ক্যাপাসিটার C2 ক্যাপাসিটারের সাথে প্যারালালে কানেক্ট করা আছে C1 ক্যাপাসিটারকে। কার সাহায্যে? এই যে একটা সেন্ট্রিফিউগাল সুইচের সাহায্যে। কি করা হচ্ছে এখানটায়? দুটো সিচুয়েশান নেওয়া যাক, দুটো সিচুয়েশান নেওয়া যাক। একটা হচ্ছে গিয়ে স্টার্টিং, এটা কিন্তু খুব মন দিয়ে বুঝবে, তাহলে গ্রাফটা সাথে সাথে বুঝতে পেরে যাবে। একটা হচ্ছে স্টার্টিং আর একটা নিচ্ছি আমি রানিং, ঠিক আছে। এখানে আমি টোটাল ছবিটা আঁকবো না, সেটা এক ধরনের টাইম ওয়েস্ট হবে। যেটুকু দরকার আমি শুধু সেটুকু আঁকছি। এটা ধরো হচ্ছে কি আমার মেন ওয়াইন্ডিং, ঠিক আছে। এটা হচ্ছে মেন ওয়াইন্ডিং। স্টার্টিংয়ের সময় দেখো ছবিটা কীরকম ছিল দেখে নেওয়া যাক। এখান থেকে কানেক্ট হয়েছে আর এখানে কানেক্ট হয়েছে। চলো আমি ঠিক সেভাবেই আঁকছি। স্টার্টিংয়ের সময় হচ্ছে কি, এখানে এটা থাকছে,
এখানে তো C2 ক্যাপাসিটার ছিল, সেটা ওইখানটায় গেল। এখানে C1 ক্যাপাসিটার ছিল, জাস্ট আ মিনিট। এই জায়গাটায় সুইচটা ছিল, ঠিক আছে, সুইচটাকে আমি লাল কালি দিয়ে আঁকলাম। সুইচের পরে সেখান থেকে এটা আবার কানেক্ট করে দেওয়া হয়েছে। তাহলে এটা হচ্ছে গিয়ে স্টার্টিংয়ের সময়। এটা হচ্ছে আমার C1 ক্যাপাসিটার, C2 ক্যাপাসিটার, মেন ওয়াইন্ডিং, অক্সিলারি ওয়াইন্ডিং। এটা হচ্ছে স্টার্টিংয়ের সময়। রানিংয়ের সময়, আচ্ছা রানিং বানানটা এখানে আমি ভুল লিখেছি। আর রানিংয়ের সময় তখন কি হচ্ছিল সেটা একটু দেখা যাক। এটা হচ্ছে আমার মেন ওয়াইন্ডিং, এটা হচ্ছে অক্সিলারি ওয়াইন্ডিং, এটা হচ্ছে আমার C2 ক্যাপাসিটার, অক্সিলারি ওয়াইন্ডিং, মেন ওয়াইন্ডিং। C1 ক্যাপাসিটারটাকে এখন আঁকাও যা, না আঁকাও তাই, কেন সেটাও চলো দেখে নেওয়া যাক। কেন এরকম গ্যাপ হলো এখানটায়? কারণ 75% স্পিড বা 70 to 80% স্পিড যখন উঠে যাবে তখন কি করব, এই যে সুইচটা আছে, এই সুইচটাকে আমি কি করব, অফ করে দেব। তো সুইচটাকে যদি অফ করে দিই তাহলে জিনিসটা ওপেন সার্কিট হয়ে যাবে, যার জন্য এখানটায় আমি ওপেন সার্কিট আঁকলাম। তাহলে দেখতেই পাচ্ছ যে এই যে মোটরটা আছে তার দুটো সিচুয়েশানের আমি এখানটায় ছবি দিলাম সার্কিটের। একটা স্টার্টিং কন্ডিশন যেখানে দুটো ক্যাপাসিটারই আছে, রানিং কন্ডিশন যেখানে C1 ক্যাপাসিটারটাকে ডিসকানেক্ট করে দিয়েছি। এতে সুবিধা কী হলো সেটা একটু দেখা যাক। দেখো স্টার্টিংয়ের সময় তাহলে দুটো ক্যাপাসিটার এখন কাজ করছে। আগে স্টার্টিংয়ের সময় কতগুলো ক্যাপাসিটার কাজ করছিল? একটা ক্যাপাসিটার। তাহলে এখানে যদি আমি দুটো ক্যাপাসিটার কানেক্ট করি এভাবে, তাহলে স্টার্টিং টর্ক নিশ্চয়ই ইনক্রিজ হচ্ছে আগের থেকে, হলো। এটা গেল একটা সুবিধা। দ্বিতীয় সুবিধা, আগে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করছিল কতগুলো ক্যাপাসিটার? একটা ক্যাপাসিটার। এখন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ কতগুলো ক্যাপাসিটার করছে স্টার্টিংয়ের সময়? দুটো ক্যাপাসিটার, C1 আর C2। তাহলে আগের থেকে এখন আরও বেশি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভড হলো। তাহলে আগে যে সিস্টেমটা পড়েছিলাম তার থেকে এই সিস্টেমে কি কি অ্যাডভান্টেজ পাচ্ছি সেটা আমি দেখতে পেয়ে গেলাম। আচ্ছা, এই তো গেল স্টার্টিংয়ের সময়। রানিং কন্ডিশানে এর আগের যে আমাদের ইয়েটা ছিল, রানিং কন্ডিশানে আমার কিন্তু কোনো ক্যাপাসিটার ছিল না, তার জন্য রানিং কন্ডিশানে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের কোনো গল্পই ছিল না ক্যাপাসিটার স্টার্টের ক্ষেত্রে। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি রানিং কন্ডিশানে C1 ক্যাপাসিটারকে আমি সেন্ট্রিফিউগাল সুইচের সাহায্যে ডিসকানেক্ট করে দিয়েছি, তা সত্ত্বেও C2 ক্যাপাসিটারটা কিন্তু ফাংশানে আছে। তাহলে রানিং কন্ডিশানেও আমার পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভড হচ্ছে। তাহলে দেখো আগে যে মোটরটা পড়েছিলাম তার থেকে প্রত্যেকটা পয়েন্টে আমরা এখানটায় একটা করে অ্যাডভান্টেজ পাচ্ছি। কি কি অ্যাডভান্টেজ পেলাম আমরা? প্রথমত স্টার্টিং টর্কটা বেশি হচ্ছে, দ্বিতীয়ত দুটো ক্যাপাসিটার স্টার্টিংয়ের সময় থাকছে, তাহলে স্টার্টিংয়ের সময় পাওয়ার ফ্যাক্টর আরও বেশি ইমপ্রুভড হলো। আর 3 নাম্বার, রানিং কন্ডিশানেও যেহেতু একটা ক্যাপাসিটার কানেক্টেড আছে তাহলে রানিং কন্ডিশানেও পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভড হচ্ছে। এই গেল হচ্ছে গিয়ে ব্যাপার। এবারে একটা জিনিস দেখো, এটার যখন আমরা টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স ড্র করব তখন কি হবে এটা একটু ভালো করে দেখবে। কারণ এখনও অবধি যতগুলো টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স আমরা ড্র করেছি, ডটেড লাইনটা কিন্তু সবসময় 0 থেকে স্টার্ট হয়েছিল। কারণ ডটেড লাইনটা কাকে দেখায়? যে শুধুমাত্র মেন ওয়াইন্ডিং থাকলে
টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স। আর আমরা জানি শুধুমাত্র একটা ওয়াইন্ডিং থাকলে স্টার্টিং টর্ক 0। তার জন্য এখন অবধি যত টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স এঁকেছি আমি সিঙ্গেল ফেজ এসি মোটরের ক্ষেত্রে, ডটেড লাইন সবসময় 0 0 দিয়ে পাস করেছে, কারণ শুধুমাত্র মেন ওয়াইন্ডিং থাকলে স্টার্টিং টর্ক তো 0। বাট এখানে কি হবে দেখো, এখানে যে দুটো সিচুয়েশান আছে, দুটো সিচুয়েশানেই দুটো ওয়াইন্ডিংই সবসময় কাজ করছে। আগের যে দুটো মোটর পড়েছিলে স্প্লিট ফেজ টাইপ আর ক্যাপাসিটার স্টার্ট টাইপ, সেখানে সেন্ট্রিফিউগাল সুইচ অফ করলে অক্সিলারি ওয়াইন্ডিং পুরোপুরি ডিসকানেক্ট হয়ে যাচ্ছিল। বাট এখানে সেন্ট্রিফিউগাল সুইচ যখন আমরা অফ করছি তখনও অক্সিলারি ওয়াইন্ডিং কিন্তু কানেক্টেড অবস্থায় আছে। দেখো কানেক্টেড অবস্থায় আছে, সার্কিট কিন্তু ক্লোজ সার্কিট হয়ে আছে। তাহলে আগের মোটরগুলোর ক্ষেত্রে যখন আমরা সেন্ট্রিফিউগাল সুইচ অফ করছিলাম অক্সিলারি ওয়াইন্ডিং ডিসকানেক্ট হয়ে যাচ্ছিল পুরোপুরি, ঠিক আছে। এই মোটরটার ক্ষেত্রে সেন্ট্রিফিউগাল সুইচ যখন অফ করছি তখনও অক্সিলারি ওয়াইন্ডিং কানেক্টেড থাকছে। তো যদি এই মোটরের ক্ষেত্রে অক্সিলারি ওয়াইন্ডিং আর মেন ওয়াইন্ডিং সবসময়তেই কানেক্টেড থাকে, তাহলে টোটাল কতগুলো ওয়াইন্ডিং সবসময় কানেক্টেড থাকছে? দুটো ওয়াইন্ডিংই সবসময় কানেক্টেড থাকছে। আর স্টার্টিং টর্ক প্রোভাইড হতে গেলে কতগুলো ওয়াইন্ডিং থাকতে হবে? দুটো ওয়াইন্ডিংই থাকতে হবে, তাই না? তাহলে এই মোটরের ক্ষেত্রে রানিং কন্ডিশান হোক বা স্টার্টিং কন্ডিশান হোক, দুটো কন্ডিশানেই যেহেতু দুটো ওয়াইন্ডিংই সবসময় থাকছে, তো তার জন্য স্টার্টিং টর্ক কিন্তু আমার এর ক্ষেত্রে থাকবে, সেন্ট্রিফিউগাল সুইচ অফ করা থাকুক বা অন করা থাকুক। তো তার জন্য ডটেড লাইনটা এখানটার ক্ষেত্রে কিন্তু 0 0 থেকে স্টার্ট হবে না। কেন? কারণ মোটর রানিংয়ে থাকুক বা স্টার্টিংয়ে থাকুক দুটো ওয়াইন্ডিং সবসময়তেই ফাংশানে আছে। হ্যাঁ, সেন্ট্রিফিউগাল সুইচ অন থাকলে তখন অক্সিলারি ওয়াইন্ডিংয়ের সঙ্গে আরও একটা এক্সট্রা ক্যাপাসিটার অ্যাড হচ্ছে স্টার্টিংয়ের সময়, তাতে আমার স্টার্টিং টর্ক বাড়ছে, স্টার্টিংয়ের পাওয়ার ফ্যাক্টর বাড়ছে। কিন্তু স্টার্টিং আর রানিং দুটো কন্ডিশানেই দেখো অক্সিলারি ওয়াইন্ডিং অলওয়েজ কানেক্টেড, আর দুটো ওয়াইন্ডিং কানেক্টেড থাকা মানে স্টার্টিং টর্ক আমার থাকছেই। তো তার জন্য এই মোটরটা যখন ড্র করা হবে, মোটরের টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স যখন ড্র করা হবে তখন ভালো করে দেখবে যে ডটেড লাইন কিন্তু 0 0 থেকে স্টার্ট হচ্ছে না। ছবিটা কোথায়? এই যে দেখো, চলো গ্রাফ আমি এখানে দিয়েই দিয়েছি, দেখে নাও। এই বরাবর হচ্ছে আমার স্পিড, এই বরাবর হচ্ছে টর্ক, যেরকম আমরা দেখেছিলাম সেরকম। দেখো এই যে ডটেড লাইনটা এখান থেকে স্টার্ট হয়েছে, এখান থেকে কিন্তু স্টার্ট হয়নি। কেন? কারণ দেখো বলছে এখানটায় ডটেড লাইনে লেখা আছে C2 প্লাস বোথ ওয়াইন্ডিং। কারণ যখন আমার কি বলে, এই যে ছবিটায় চলে আসো, যখন C2 আছে আর দুটো ওয়াইন্ডিংয়ে আছে অক্সিলারি আর মেন ওয়াইন্ডিং, সেটাকে আঁকা আছে দেখো ডটেড দিয়ে, সেটাকে দেখো আঁকা আছে ডটেড দিয়ে। চলো আমি জিনিসটা নিজে এঁকে বুঝিয়ে দিই, তাহলে তোমাদের হয়তো বুঝতে আর একটু সুবিধা হবে। বাট জাস্ট আ মিনিট, জলপানের বিরতি। তো অ্যাজ ইউজুয়াল এটা হচ্ছে গিয়ে আমার স্পিড, এটা হচ্ছে গিয়ে টর্ক, ঠিক আছে। যখন যখন দুটো ওয়াইন্ডিংই কানেক্টেড আছে, ঠিক আছে। আচ্ছা এখানে আমি আরেকটা চার্ট বানিয়ে দিই, তোমাদের আরও সুবিধা হবে। কি কি জিনিস আছে আমাদের? অক্সিলারি ওয়াইন্ডিং আছে আর মেন ওয়াইন্ডিং আছে, তাই তো। অক্সিলারি ওয়াইন্ডিং আর মেন ওয়াইন্ডিং। মেন ওয়াইন্ডিংকে নিয়ে তো আমার কোনো সমস্যা নেই, রানিং ওয়াইন্ডিং সবসময় থাকবে। অক্সিলারি ওয়াইন্ডিংয়ে আবার দুটো ক্যাপাসিটার আছে, একটা C1 ক্যাপাসিটার আর একটা C2 ক্যাপাসিটার, ঠিক আছে। তো কি কি কন্ডিশান হতে পারে বা কি কি প্রবাবিলিটি হতে পারে?
একটা প্রবাবিলিটি হচ্ছে গিয়ে যখন সেন্ট্রিফিউগাল সুইচটা আছে যেটা, সেটাকে যদি আমি অফ করে দিই, তাহলে সেন্ট্রিফিউগাল সুইচকে অফ করলে দেখো C1 ক্যাপাসিটারটা অফ হয়ে যাবে। দেখো সেন্ট্রিফিউগাল সুইচ অফ করে দিয়েছি, C1 ক্যাপাসিটার অফ হয়ে যাচ্ছে, পড়ে থাকছে কি C2 ক্যাপাসিটার কানেক্টেড। তো C1 ক্যাপাসিটার সেন্ট্রিফিউগাল সুইচ অফ করলাম, তার জন্য C1 ক্যাপাসিটার অফ, পড়ে থাকলো কে C2 ক্যাপাসিটার। আর কে পড়ে থাকলো মেন ওয়াইন্ডিং। তাহলে C2 ক্যাপাসিটার আর মেন ওয়াইন্ডিং, মানে C2 ক্যাপাসিটার যদি থাকে তাহলে তো অক্সিলারি ওয়াইন্ডিং অন আছে, তো অক্সিলারি ওয়াইন্ডিং উইথ C2 ক্যাপাসিটার আর মেন ওয়াইন্ডিং দুটো যখন থাকছে তখন গ্রাফটা কীরকম হবে সেটা ডটেড লাইন দিয়ে আমি ড্র করছি। এটা কেন 0 0 থেকে স্টার্ট হলো না? তার কারণ হচ্ছে গিয়ে আমার দুটো ওয়াইন্ডিংই তো আছে, অক্সিলারি ওয়াইন্ডিংও আছে, মেন ওয়াইন্ডিংও আছে। এটা গেল একটা সিচুয়েশান। সেকেন্ড সিচুয়েশান, যখন CS অন আছে তখন C1ও তার মানে অন আছে, আর C2 তো দাদা অন থাকবেই সব সময়, C2ও অন আছে। তাহলে এখানেও এইটাতেও অক্সিলারি ওয়াইন্ডিং মেন ওয়াইন্ডিং দুটোই অন আছে, তার সঙ্গে C1 ক্যাপাসিটারও অন আছে। তাহলে দুটো ক্যাপাসিটারই থাকছে এখন, তো তাহলে তো স্টার্টিং টর্ক আরও বেড়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি হবে সেটাকেও আমি চলো ডটেড লাইন দিই আপাতত আঁকি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রাফটা এরকম হলো। ঠিক আছে, এক মিনিট, একটু বেঁকে গেল জায়গাটা, ওয়েট। এবার একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, এটুকুকে ধরলাম আমি হচ্ছে গিয়ে মোটামুটি 75 to 80% স্পিড হচ্ছে কি এই জায়গাটা। শুরুতে আমার CS অন থাকবে, সেন্ট্রিফিউগাল সুইচ অন থাকবে, মানে C1 C2 সব অন থাকবে, এটা তো অন থাকবেই। এটা কখন থাকবে? স্টার্টিংয়ের সময় মানে 75% স্পিড অবধি, মানে এইটুকু স্পিড অবধি আমার সব কিছু অন থাকবে। তাহলে তখন গ্রাফ কোনটা হবে? ভায়োলেট কালারে যেটা ডট দেওয়া আছে, চলো সেটাকে করা যাক। আচ্ছা, এটা এখানটাই আছে, তার মানে মোটামুটি সেটা হচ্ছে এই অবধি বলতে পারি। চলো তাহলে গ্রাফটা এই অবধি এলো। গ্রাফটা এই অবধি এলো। এই পয়েন্টে আসার পরে আমরা করলাম কি, C1কে অফ করে দিচ্ছি, মানে CS-কে অফ করে দিচ্ছি, C1 অফ হয়ে যাচ্ছে। তাহলে কে কে পড়ে থাকবে? শুধু C2 পড়ে থাকবে, মানে শুধু অক্সিলারি ওয়াইন্ডিংয়ে C2 পড়ে থাকছে আর মেন ওয়াইন্ডিং। আর শুধু অক্সিলারি ওয়াইন্ডিংয়ে C2 মেন ওয়াইন্ডিংটা কোন গ্রাফ দিয়ে বোঝানো হয়েছিল? পিঙ্ক কালারের গ্রাফ দিয়ে। তাহলে সাথে সাথে কী হবে, গ্রাফটা এখান থেকে পিঙ্ক কালারের ওপর শিফট হয়ে যাবে, চলে এলো এখান থেকে এই অবধি। এই হয়ে গেল তাহলে আমার এই যে মোটরটা আছে তার টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স। দেখে নাও, সেটাই এখানটায় দেখানো হয়েছে, যেটা আমি হাতে আঁকতে গিয়ে আঁকা বাঁকা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কি এখানটায়। তাহলে এই দেখো C2 প্লাস বোথ ওয়াইন্ডিং, আর এখানে C1 C2 প্লাস বোথ ওয়াইন্ডিং। ভালো করেই বুঝতে পারছো যে দুটো ওয়াইন্ডিং যখন ইউজ করা হচ্ছে তখন স্টার্টিং টর্ক অনেক বেশি, তাই না? তাহলে এই গেল হচ্ছে গিয়ে ক্যাপাসিটার স্টার্ট অ্যান্ড রান। ক্যাপাসিটার স্টার্ট অ্যান্ড রান কেন বলা হচ্ছে? দেখো এই ক্যাপাসিটারটা স্টার্টিংয়ের সময়তেও থাকছে, মানে স্টার্টিংয়ের সময়তেও থাকছে, রানিংয়ের সময়তেও থাকছে, এই ক্যাপাসিটারটা শুধুমাত্র স্টার্টিংয়ের সময় থাকছে। তাহলে বেসিক্যালি এই যে ক্যাপাসিটারটা সেটা শুধুমাত্র স্টার্টিংয়ে থাকছে, আবার এই ক্যাপাসিটারটা স্টার্টিং আর রানিং দুটো কন্ডিশনেই থাকছে। তো ক্যাপাসিটার স্টার্টিংয়েও থাকছে, ক্যাপাসিটার রানিং কন্ডিশনেও থাকছে, যার জন্য ক্যাপাসিটার স্টার্ট অ্যান্ড রান মোটর। এখানে ইনফরমেশনের জন্য বলে দিয়ে রাখি যে ডিজাইনটা এমনভাবে করা হয় C2 ক্যাপাসিটারের যে ভ্যালু খুব কম রাখা থাকে, এই জিনিসটা খেয়াল রাখবে। অনেক সময় MCQ এর যে কোশ্চেনগুলো সেটাতে আসে, ইভেন এটার উপরে কিন্তু আমি তোমাদের ইন্টারনালে কোশ্চেনও দেবো, সেজন্য মনে রাখবে এটা। C2 ক্যাপাসিটারের ভ্যালু কিন্তু খুব কম হয়, সেখানে এরকম অপশান দেওয়া থাকবে, খুব বড় হয়, খুব ছোটো হয়, হ্যান ত্যান এরকম অপশান দেওয়া থাকবে। তো C2 ক্যাপাসিটারের ভ্যালু খুব কম রাখা হয়। ইভেন ডিজাইন পারপাসের জন্য C2-র যে ভ্যালু, দ্যাট শুড বি লেস দ্যান C1 প্লাস C2/2, এটা ডিজাইনের ক্রাইটেরিয়া।
C2 ভ্যালু এমনভাবে চুজ করা হয় যাতে C1 প্লাস C2/2 এর থেকে C2 ভ্যালুটা কম হয়। এটা মনে রাখবে, এটার উপরেও আমি ইন্টারনালে MCQ দিতে পারি। সেমিস্টারে শর্ট নোট আসলে এই পয়েন্টটা অবশ্যই মেনশান করতে হবে। সেমিস্টারে শর্ট কোশ্চেন ইভেন কম্পিটিটিভ এক্সামেও আসে। তাহলে এই গেল আমাদের ক্যাপাসিটার স্টার্ট অ্যান্ড রান টাইপ মোটর। নেক্সট আসবো আমরা ক্যাপাসিটার রান মোটর, যেটা বেসিক্যালি এর আগের দিন আমি করিয়েছিলাম কিছুটা। মিনিট হলো 40, ঠিক আছে। চলো ছবিটা অ্যাড করে নিচ্ছি। এটা খুব সংক্ষেপে বোঝাবো কারণ এটাতে অলমোস্ট কিছু নেই। ক্যাপাসিটার রান মোটর, তার মানে বেসিক্যালি মানে অ্যাটলিস্ট নাম শুনে এটুকু তোমাদের বুঝে যাওয়াই উচিত, ক্যাপাসিটার রানিং কন্ডিশনেও থাকবে। ঠিক আছে, দেখো এখানে কোনো সেন্ট্রিফিউগাল সুইচই নাই, ভালো করে খেয়াল করো, কোনো সেন্ট্রিফিউগাল সুইচ নাই। সো বেসিক্যালি এখানেও রানিং ওয়াইন্ডিং আর স্টার্টিং ওয়াইন্ডিং সবসময়তেই থাকবে। আর অক্সিলারি ওয়াইন্ডিং যেটা বা স্টার্টিং ওয়াইন্ডিং যেটা, তার সঙ্গে দেখো ক্যাপাসিটার কানেক্টেড আছে। সুইচই যখন নাই, সেন্ট্রিফিউগাল সুইচই যখন নাই, তাহলে ক্যাপাসিটারটা সারাক্ষণ থাকবে, যতক্ষণ মোটর রান করবে ততক্ষণই থাকবে, যার জন্য নাম হচ্ছে ক্যাপাসিটার রান মোটর। এটার সবথেকে ভালো এক্সাম্পল আমাদের বাড়ির যে সিলিং ফ্যান আছে সেটা। ক্যাপাসিটার যদি ধরো ক্যাপাসিটার খারাপ হয়ে গেল, দেখো না, ক্যাপাসিটার যদি ফ্যানের খারাপ হয়ে যায়, দেখবে ফ্যান সুইচ দেওয়ার পরেও ফ্যানটা ঘুরছে না, তারপর তুমি হাত দিয়ে কোনো একদিকে ঘুরিয়ে দাও, তারপর ঘুরতে শুরু করবে। তাহলে এই যে ক্যাপাসিটারটা যদি খারাপ হয়ে যায়, ক্যাপাসিটারটা খারাপ হয়ে গেল মানে কি, ক্যাপাসিটার খারাপ হয়ে গেছে মানে এই যে লাইনটা সেটা ডিসকানেক্ট হয়ে গেছে, ওপেন সার্কিট হয়ে গেছে। তাহলে যখনই ক্যাপাসিটার খারাপ হলো তখন কি হলো, অক্সিলারি ওয়াইন্ডিং নাই। তাহলে সিস্টেমের টোটাল কতগুলো ওয়াইন্ডিং পড়ে থাকলো স্টেটারে, একটা ওয়াইন্ডিং, শুধুমাত্র মেন ওয়াইন্ডিং। আর আমরা দেখেছি শুধুমাত্র একটা ওয়াইন্ডিং থাকলে এখানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে না, তাহলে মোটরটা ঘুরতে পারবে না, যার জন্য ক্যাপাসিটার খারাপ হয়ে গেলে স্টার্টিং টর্ক 0 হয়ে যায়, যার জন্য ফ্যান আমাদের ঘুরতে পারে না। স্টার্টিং টর্ক তখন 0 হয়ে যায়, যার জন্য ফ্যান ঘুরতে পারে না। গ্রাফটাও দেখানো আছে দেখো, যেহেতু এখানে মেন ওয়াইন্ডিং আর অক্সিলারি ওয়াইন্ডিং সবসময়তেই থাকছে, সুইচই নাই যেহেতু সবসময়তেই থাকছে, তার জন্য দেখো এই গ্রাফটাও 0 থেকে স্টার্ট হয়নি, কিছু অল্প পরিমাণ স্টার্টিং টর্ক পাওয়া যাচ্ছে। তাহলে এই গেল হচ্ছে গিয়ে ক্যাপাসিটার রান মোটর। এরপরে যে মোটরটা আছে সেটা হচ্ছে গিয়ে শেডেড পোল স্টার্টিং। এটা খুব ইন্টারেস্টিং টপিক, খুব মন দিয়ে এটা বুঝতে হবে। ফার্স্টে আমি হাতে ছবিটা আঁকবো, তারপরে বইয়ের ছবিটা অ্যাড করে দেবো। হাতের ছবিটা আঁকার মেন কারণ এটাই, যাতে তোমরা পরীক্ষাতে ড্র করতে তোমাদের সুবিধা হয়। চলো, আর এই করে করে কি হয়, চলো হয়েছে। এটা সাপোজ ধরে নাও স্টেটার, ঠিক আছে। ওখানে আমি রোটরটা ড্র করব, তার আগে স্টেটারের আরও কিছু পার্টস আছে সেটা একটু দেখা যাক। দেখে নাও, ড্র করাটা দেখে নাও, ছবি তো পরে বই থেকে এঁকে নিতে পারবে। এক মিনিট,
এটা হচ্ছে কি পোল, ঠিক আছে? পোলের স্ট্রাকচারটা হয় এরকম। আমি ছবিটাও অ্যাড করে দিই তার সঙ্গে, যাতে তোমাদের, আচ্ছা আমি এঁকে নিই ফার্স্টে, পরে অ্যাড করছি। ওর রোটরটা থাকবে কোথায় সেটাও একটু দেখিয়ে দেওয়া যাক। রোটরটা অন্য কালার দিয়ে দেখায়, ব্লু কালার। এটা হচ্ছে আমাদের ছোট্ট রোটর। ওকে, শেডেড পোল কেন বলছে, তার কারণ হচ্ছে এইখানে একটা কপার কপারের রিং লাগানো থাকে। কপার বলতে পারো, অ্যালুমিনিয়ামেরও হতে পারে, এখানেও একটা কপারের রিং লাগানো থাকে এই জায়গাটায়। তোমরা দেখবে এখানে একটা জিনিস বলি, ডিসি মোটরের ক্ষেত্রে বা ডিসি জেনারেটরের ক্ষেত্রে এরকম এঁকেছিলাম না ছবিটা, এরকম, এক মিনিটে, এরকম দেখবে ছবিটা এঁকেছিলাম। যদি টু পোল মেশিন হয় এরকম একটা ছবি এঁকেছিলাম, বা যদি ফোর পোল মেশিন হতো, এটা মুছে দেবো জাস্ট আমি দেখানোর জন্য ইয়ে করছি। ফোর পোল মেশিন হলে জানি না তোমাদের খেয়াল আছে কিনা আগের সেমিস্টারে, এরকম করে স্টেটারের ছবি আঁকতাম, এই যেগুলো হচ্ছে গিয়ে পোল। তো পোলের স্ট্রাকচার ছিল হচ্ছে কি এরকম। এখানে দেখো পোলের স্ট্রাকচারটা কীরকম, এখানে পোলের স্ট্রাকচারটা এরকম, এই পোলটাকে এরকম করে আঁকা আছে। ওখানে পোলের স্ট্রাকচার ছিল এরকম, আর এখানে পোলের স্ট্রাকচারটা ছিল এরকম। তাতে কি সুবিধা সেটা আমরা দেখব। আচ্ছা, তো এরকম করে কপারের শেডেড মানে শেডিং কয়েল আর কি, বা অ্যালুমিনিয়ামের কয়েল এরকম করে জড়ানো থাকে, একটা বেসিক্যালি কয়েল না, ওটা একটা রিং। তো যার জন্য এটার যে স্টার্টিংয়ের প্রসেসটা বা তার নাম অনুসারে যে মোটরটার নাম শেডেড পোল মোটর বলা হয়, বা শেডেড পোল স্টার্টিং বলা হয়। শেডেড পোল স্টার্টিং যে মোটর ইউজ করা হয় সেটা হচ্ছে কি শেডেড পোল মোটর। আর আর একটা থাকবে হচ্ছে গিয়ে মেন, দেখো দুটো ওয়াইন্ডিং তো আমার দরকার, একটা মেন ওয়াইন্ডিং আর একটা অক্সিলারি ওয়াইন্ডিং, যেটা আমরা এর আগে দেখেছিলাম। তো এখানেও স্টার্ট করতে গেলে আমার দুটো ওয়াইন্ডিংয়ের দরকার। একটা কাজ করছে হচ্ছে গিয়ে ওই কপার বা অ্যালুমিনিয়ামের যে রিংটা লাগানো আছে সেটা একটা ওয়াইন্ডিংয়ের কাজ করে দেবে। আর একটা ওয়াইন্ডিং চলো নেওয়া যাক এবার, গ্রিন কালারে নিই। এক মিনিট, দেখতে পেলে ওয়াইন্ডিংটা কী করে পেঁচালাম। আমি তো টার্মিনাল দুটোতে এসি সাপ্লাই দেবো, তাই না? তো এসি সাপ্লাইয়ের তো পার্টিকুলার প্লাস মাইনাস হয় না, বাট পার্টিকুলার কোনো একটা ইনস্ট্যান্টে ধরলাম এটা প্লাস এটা মাইনাস, তখন তাহলে কারেন্টের ডিরেকশন কীরকম হবে? কারেন্ট এখান দিয়ে যাবে, এখান দিয়ে ফেরত আসবে। ওয়াইন্ডিংয়ের ভেতরে কীরকম হবে? এই ভেতর দিয়ে গিয়ে তারপর এই এদিকে, তারপরে এখান দিয়ে দেখতে পাচ্ছ ভেতর দিক দিয়ে যাবে, তারপর আবার উপর দিক দিয়ে, তারপর আবার ব্যাক করে এদিক দিয়ে বেরাবে। এটা হচ্ছে কি আমার কারেন্টের ডিরেকশান। ঠিক আছে, আমি চলো ছবিটাও অ্যাড করে দিই। দেখতেই পাচ্ছ আই গেস, মাঝে এটা হচ্ছে গিয়ে রোটর,
এটা রোটেশনের ডিরেকশন এদিকে কেন সেটাই আমরা বের করব ফেজার ডায়াগ্রাম ড্র করে। যাই হোক, এটা হচ্ছে গিয়ে সাপ্লাইটা আমার। দেখো এখানে এই যে কয়েলটার কথা বলেছিলাম, শেডিং কয়েল, যেটা অ্যালুমিনিয়াম বা কপারের তৈরি একটা রিং। শেডিং কয়েলটা যে জায়গাটায় জড়ানো আছে সেটাকে বলা হয় শেডেড পোল। স্ট্রাকচারটা হচ্ছে শেডেড পোল স্ট্রাকচার। তো কারেন্টের ডিরেকশনও দেখানো আছে। এনিওয়েজ, এখানটায় কি হবে সেটা আমরা দেখব এবার। দেখো, প্রথমে মেন যে ওয়াইন্ডিংটা আছে, মানে গ্রিন কালারের যে তারটা জড়ানো আছে সেটাকে আমরা মেন ওয়াইন্ডিং বলছি। তো সেখান দিয়ে যখন কারেন্ট ফ্লো হবে, চলো এই যে কারেন্ট আছে আমি এই কারেন্টের কথা বলছি, তো সেখান দিয়ে যখন কারেন্ট ফ্লো হবে তখন কি হবে, সেই কারেন্টের জন্য একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে। মানে এই যে এখানে দেখতে পাচ্ছ কারেন্টের ডিরেকশন দেখানো আছে, এই কারেন্টের জন্য কি হবে, ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে। সেটা বেসিক্যালি রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে তুমি বের করে নিতে পারো ফ্লাক্সের ডিরেকশন কীরকম হবে, বাট এখানটা আমার দরকার নেই। মোট কথা এইটুকু আমি বুঝতে পারছি, এই যে কারেন্টের ডিরেকশনটা আমি দেখিয়েছি সেই কারেন্টের জন্য একটা ফ্লাক্স তৈরি হবে, তাই না? আচ্ছা, তাহলে মেন ওয়াইন্ডিংয়ের জন্য ফ্লাক্সটা তৈরি হচ্ছে, তাহলে সেটাকে আমরা ফাই এম নাম দিয়ে দিচ্ছি। চলো ফেজার ডায়াগ্রাম ড্র করা যাক একে একে। তাহলে কারেন্ট গেল, ফ্লাক্স তৈরি হলো, ঠিক আছে। এবার এই যে ফ্লাক্সটা, এখানে কারেন্ট যাওয়ার জন্য যে ফ্লাক্সটা, সেটা কাকে কাকে লিঙ্ক করছে সেটা আমার একটু দেখা যাক। এখানে কারেন্ট যাওয়ার জন্য যে ফ্লাক্সটা সেটা দুটো জিনিসকে লিঙ্ক করবে। এক, ফ্লাক্স এয়ার গ্যাপ পাস করে রোটরের কন্ডাক্টরকে লিঙ্ক করুক, সেটা আমার আপাতত মাথা ব্যথা নয়, সে তো করবেই, 3 ফেজ ইন্ডাকশন মোটরও করেছিল, বাকি মোটরগুলোতেও করছিল, তো এখানে তো করবেই। ফ্লাক্স আর কাকে লিঙ্ক করবে, ফ্লাক্স এই কয়েলটাকেও লিঙ্ক করবে। ক্লিয়ার এই অবধি? তাহলে কি কি হলো এখনো অবধি এখানটায় দেখে নেওয়া যাক। মেন যে ওয়াইন্ডিংটা আছে সেখানে আমি কারেন্ট পাঠাচ্ছি, তাহলে কারেন্ট গেল এই কয়েলটার মধ্যে দিয়ে, কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট গেলে ফ্লাক্স তৈরি হবে। ফ্লাক্স যদি তৈরি হয় সেই ফ্লাক্স কাকে কাকে লিঙ্ক করছে, এক তো রোটরকে লিঙ্ক করছে, আর দুই হচ্ছে গিয়ে কয়েলকে লিঙ্ক করছে। তাহলে এখান থেকে একটা জিনিস আমি বুঝতে পারছি, যদি আমি এই কয়েলটার কথা বলি, শেডিং কয়েলটা বা এই রিংটার কথা বলি, তাহলে এর সঙ্গে কি হলো, ফ্লাক্স লিঙ্ক করলো। কোন ফ্লাক্সটা, মেন যে কারেন্টটা আছে তার ফ্লাক্সটা লিঙ্ক করলো। দুই, সাপ্লাই কীরকম দিয়েছিলাম, এসি সাপ্লাই দিয়েছিলাম। তাহলে এসি সাপ্লাই যদি দিই, কারেন্টটা হচ্ছে গিয়ে এসি, তাহলে এসি কারেন্ট যখন এই ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে ফ্লো হবে তখন যে ম্যাগনেটিক ফ্লাক্সটা তৈরি হবে সেটাও অল্টারনেটিং ইন নেচার। তো তাহলে যে ফ্লাক্সটা লিঙ্ক করবে এই কয়েলটাকে, শেডিং কয়েলকে, সেটা কি হচ্ছে, ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে টাইমের রেসপেক্টে, কারণ ফ্লাক্সটা অল্টারনেটিং ইন নেচার, তাহলে ফ্লাক্সের চেঞ্জও হচ্ছে। তো বেসিক্যালি এই যে কারেন্টটা আছে সেই কারেন্টের জন্য ফ্লাক্স শেডিং কয়েলকে লিঙ্কও করছে, আবার শেডিং কয়েলের রেসপেক্টে ফ্লাক্সের চেঞ্জও হচ্ছে। তাহলে কি হবে, এই যে কয়েলটা আছে এই কয়েলে ইএমএফ ইনডিউসড হবে। কেন ইনডিউসড হবে, ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান। তাহলে ফ্লাক্স কোনটা ছিল, কোন কারেন্টের জন্য তৈরি হলো বলো তো, এই যে মেন কারেন্টটা আছে, আর সেই কারেন্টের জন্য যে ফ্লাক্স সেটা আমরা কি পেয়েছি, সেটাকে আমরা কি নাম দিয়েছি, ফাই এম। তাহলে এই ফাই এম এর জন্য শেডিং কয়েলে যে ইএমএফটা ইনডিউসড হবে সেই ইএমএফটারও একটা নাম দেওয়া উচিত, তো তাকে আমরা নাম দিলাম ইএসসি। এসসি মানে বেসিক্যালি শর্ট সার্কিট। এবার এখানটায় কয়েলটা কি করা আছে, জড়ানো আছে, মানে শেডিং কয়েল বা রিংটা কি আছে, জড়ানো আছে, তো সেজন্য এরকম নাম দেওয়া হয়েছে। তো ফাই এম ফ্লাক্সের জন্য ইএসসি ইএমএফ ইনডিউসড হলো ট্রান্সফরমার অ্যাকশনের মাধ্যমে। এবার ট্রান্সফরমারের ফেজার ডায়াগ্রাম যখন ড্র করেছিলে ভালো করে খেয়াল করে দেখো, সেখানে ফ্লাক্সকে আমরা রেফারেন্স নিতাম, ফ্লাক্সকে রেফারেন্স নেওয়ার পর ইনডিউসড ইএমএফকে কী করাতাম, 90 ডিগ্রিতে ল্যাগ করাতাম, E1 E2, তাই না? সেটা কি করে হয় তখন আমরা প্রুফ করেছিলাম ট্রান্সফরমারে।
তাহলে এখানেও একই রকমভাবে ট্রান্সফরমারে যেরকমভাবে হয়েছিল এখানেও ট্রান্সফরমারে কি ছিল, ট্রান্সফরমারে এই একটা কয়েল ছিল, এই একটা কয়েল ছিল, এই কয়েলে তুমি সাপ্লাই দিচ্ছিলে, এই কয়েলে ভোল্টেজ ইনডিউসড হচ্ছিল। আর এখানে কি আছে, এখানে এরকম ওয়াইন্ডিং আছে, এখান দিয়ে ধরো এটা হচ্ছে গিয়ে আমার ওয়াইন্ডিং, এটা হচ্ছে আমার ওয়াইন্ডিং, এটা একটা ওয়াইন্ডিং, এটা আর একটা ওয়াইন্ডিং। তো এখানেও তো ব্যাপারটা তাই, দুটো ওয়াইন্ডিং আছে, একটা ওয়াইন্ডিংয়ে ফ্লাক্স তৈরি হচ্ছে, তার জন্য আর একটা ওয়াইন্ডিংয়ে ভোল্টেজ তৈরি হচ্ছে, তাহলে এটাও তো ট্রান্সফরমার অ্যাকশন, তাই না? তাহলে এর ক্ষেত্রে ফ্লাক্সকে রেফারেন্স নিলে ইনডিউসড ইএমএফ যদি 90 ডিগ্রিতে ল্যাগ করে, তাহলে এর ক্ষেত্রেও φm ফ্লাক্সের জন্য শেডেড কয়েলে যদি ইএসসি ইএমএফ ইনডিউসড হয়, তাহলে φmকে ইএসসি 90 ডিগ্রিতে ল্যাগ করবে। তাহলে সেটা করে নেওয়া যাক। এটা যদি φm হয়, 90 ডিগ্রিতে ল্যাগ করলো আমার ইএসসি, আই গেস এটা নিয়ে কারো প্রবলেম নেই। 1 মিনিট জলপানের বিরতি আবার। এবার ভোল্টেজ তৈরি হয়ে গেছে বা ইএমএফ ইনডিউসড হয়ে গেছে। একটা সার্কিটে কারেন্ট ফ্লো হওয়ার জন্য কি কি কন্ডিশন ফুলফিল হতে হয়? এক, সার্কিটে ইএমএফ থাকতে হবে। দুই, সার্কিটটাকে ক্লোজ সার্কিট হতে হবে। দাঁড়াও একটু পরিষ্কার করে নিই স্লাইডটা, এত বেশি লেখা হয়ে গেছে। ওকে, তো দেখো এই শেডিং কয়েলটার কথা ভাবো। শেডিং কয়েলে ইএমএফ ইনডিউসড হয়েছে, হ্যাঁ হয়েছে, তার মানে ভোল্টেজ আছে। শেডিং কয়েলটা কি, তো রিংয়ের মতন পেঁচানো আছে, তো তাহলে সেটা ক্লোজ সার্কিট, হ্যাঁ সেটা ক্লোজ সার্কিটও। তাহলে শেডিং কয়েলে কী হবে, কারেন্টও ফ্লো হবে। তো শেডিং কয়েলে যদি কারেন্ট ফ্লো হয়, সে যে ডিরেকশানেই ফ্লো হোক, আমার কাছে সে ম্যাটার করছে না, এখন আমি সেটা বের করতে যাচ্ছি না। তো শেডিং কয়েলে যদি কারেন্ট ফ্লো হয়, তাহলে সেই কারেন্টেরও আমার একটা নাম দেওয়া উচিত, সেই কারেন্টটাকে নাম দিলাম আমি আইএসসি। এবার একটা জিনিস দেখো, সার্কিট যদি পিওরলি রেজিস্টিভ সার্কিট হয়, তাহলে ভোল্টেজ আর কারেন্ট ইন ফেজে হবে। ভোল্টেজ তো এখানে ই, পিওরলি রেজিস্টিভ হলে আমার ভোল্টেজ কারেন্ট ইন ফেজে থাকবে। বাট এখানে এই যে কয়েলটা আছে, শেডিং কয়েল আছে, সেটা পিওরলি রেজিস্টিভ তো হতে পারে না, কারণ একটা তারকে যদি আমি পেঁচিয়ে দিই, তাহলে ও এমনি ইন্ডাক্টর হিসাবে আচরণ করে। তো এখানে একটা টার্ন আছে, তো সেক্ষেত্রে ইন্ডাকটেন্সের ভ্যালু খুব কম, বাট আছে তো কিছু হলেও। তাহলে পিওরলি রেজিস্টিভ না, পিওরলি রেজিস্টিভ যদি না হয়, তাহলে কি হবে, কারেন্ট ল্যাগ করে, কারণ এটা ইন্ডাকটিভ নেচার কয়েল যেহেতু। তাহলে এটা যদি আমার ইএমএফ হয়, কারেন্ট কি হবে, ল্যাগ করবে, তাই না? তাহলে বেসিক্যালি আমরা এখানে ইএসসি ড্র করে ফেলেছি। এটার জন্য রিংয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, তাহলে কী হবে, ভোল্টেজকে ল্যাগ করবে। ল্যাগ করলে আমাকে এদিকে আঁকতে হবে। ইএসসির জন্য যে কারেন্টটা ফ্লো হচ্ছে, সেটাকে আমি নাম দিয়ে নিলাম আইএসসি। ক্লিয়ার এই অবধি? এবার একটা জিনিস বলো, কারেন্ট যদি ফ্লো হয়, তাহলে সেই কারেন্টের জন্য ম্যাগনেটিক ফ্লাক্স প্রডিউস হবে। তাহলে জিনিসটাকে আর একবার সাম আপ করা যাক, আমার মনে হয় এরপরে আর তোমাদের অসুবিধে হবে না। কি সাম আপ করবো, মেন পোল বা মেন যে ওয়াইন্ডিং আছে, সেখানে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, তার জন্য ফ্লাক্স প্রডিউস হলো φm। সেই ফ্লাক্স এই কয়েলকে লিঙ্ক করলো, কয়েলের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, তার জন্য ভোল্টেজ প্রডিউস হলো বা ইএমএফ ইনডিউসড হলো হচ্ছে ইএসসি। কয়েলটা, শেডিং কয়েলটা হচ্ছে গিয়ে ক্লোজ সার্কিট, ইএমএফ ইনডিউসড হয়েছে, তার জন্য একটা কারেন্ট প্রডিউস হবে আইএসসি, যেটা ইএসসিকে ল্যাগ করবে। এই যে কারেন্টটা ফ্লো হওয়া শুরু হলো আইএসসি, তার জন্য তো আর একটা ম্যাগনেটিক ফ্লাক্স প্রডিউস হবে, তো সেটাকে নাম দিলাম φSC। আর আমরা একটা জিনিস জানি যে ফ্লাক্সকে প্রডিউস করে কে, কারেন্ট। তার মানে কারেন্ট যেভাবে যেভাবে চেঞ্জ হয়, ফ্লাক্সও সেভাবেই কিন্তু চেঞ্জ হয়। যার জন্য আমরা বলি কারেন্ট আর ফ্লাক্স হচ্ছে কি অলওয়েজ ইন ফেজ। মানে বেসিক্যালি এটা যদি আমার কারেন্ট হয়, কারেন্ট যখন জিরো তখন ফ্লাক্সও জিরো হবে, কারেন্ট যখন ম্যাক্সিমাম ফ্লাক্সও ম্যাক্সিমাম হবে, কারেন্ট যখন আবার জিরো ফ্লাক্সও আবার জিরো হবে, অ্যান্ড সো অন। তাহলে মোট কথা, কারেন্ট আর ফ্লাক্স হচ্ছে গিয়ে অলওয়েজ ইন ফেজ। তাহলে এটা যদি আমার আইএসসির লাইন হয়, সেটাকেই যদি আমি বাড়িয়ে দিই,
সেটাই কাকে দেখাবে? ফাই এসসিকে দেখাবে। তাহলে সিস্টেমে এখন টোটাল কতগুলো ফ্লাক্স থাকলো? দুটো ফ্লাক্স থাকলো। কি কি দুটো ফ্লাক্স? একটা হচ্ছে ফাই এম আর একটা হচ্ছে ফাই এসসি। এটাকে ফাই এসসিও নাম দিতে পারো, হ্যাঁ ফাই এসসি দাও, কারণ ইএসসি আইএসসি দেওয়া আছে যেহেতু। তাহলে দুটো ফ্লাক্স আমরা দেখতে পাচ্ছি। তাহলে তাদের রেজাল্টেন্ট আমাকে নিতে হবে। রেজাল্টেন্ট কী করে আমরা নেব? ভেক্টরের প্যারালোগ্রাম ল। এখান থেকে আমরা এই বাহুটার সমান্তরাল সরলরেখা টানবো বা প্যারালাল লাইন টানবো। টানলাম, হাতে আঁকছি, বেঁকে যাবেই একটু স্বাভাবিকভাবে। আর এই পয়েন্ট থেকে এটার প্যারালাল লাইন টানবো। তাহলে একটা সামান্তরিক তৈরি হয়ে গেল। কোথায় ছেদ করলো? এই জায়গাটায়। আমি তাহলে এই জায়গাটুকু মুছে দিতে পারি এবার। সামান্তরিকের কর্ণ কি করে? কর্ণটা ডিনোট করে বা ডায়াগোনালটা ডিনোট করে রেজাল্টেন্টকে। তাহলে দুটো ফ্লাক্সের রেজাল্টেন্ট হচ্ছে এটা। এটার নাম দিয়ে নিলাম ফাই এসপি। আমার সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটরের রোটেশনের জন্য কি দরকার? যে কোনো মানে ইন্ডাকশান মোটরের রোটেশনের জন্য কি দরকার? রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের দরকার। একটা ওয়াইন্ডিং থাকলে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হচ্ছিল না। এখানে একটা হচ্ছে গিয়ে মেন ওয়াইন্ডিংয়ের ফ্লাক্স ফাই এম, আর একটা ওই যে শেডিং কয়েল তার ফ্লাক্স হচ্ছে ফাই এসসি। এরা দুজন যখন ইন্টারাক্ট করবে তখন কি হবে? রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। সেই ম্যাগনেটিক ফিল্ডের ফ্লাক্স কোনটা? ফাই এসপি। তাহলে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়ে গেল। তাহলে এবার মোটর ঘুরতে শুরু করবে, প্রবলেম সলভ। তাহলে ফেজার ডায়াগ্রামটাও কিন্তু পরীক্ষায় আঁকতে হবে। আচ্ছা, এইবার তাহলে কোশ্চেন হচ্ছে মোটরটা কোন দিকে ঘুরবে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ শর্ট নোটের লাস্টে এই লাইনটা অবশ্যই লিখতে হবে, নাহলে 1 নাম্বার কেটে নেবে। আর এটার ওপর বেস করে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে সেমিস্টারের এমসিকিউতেও কোশ্চেনটা হয় যে মোটরের ডিরেকশান মানে রোটেশনের ডিরেকশানটা কোন দিকে। ইভেন আমি এটাও বলে রাখি, ইন্টারনালের একটা এমসিকিউ এর ওপরে থাকবে যে মোটরের এই শেডেড পোল মোটরের রোটেশনের ডিরেকশানটা কোন দিকে হবে। আচ্ছা, এখানে দেখে নাও, এই যে টোটাল ফেজার ডায়াগ্রামটা ড্র করা আছে তার মধ্যে আমরা দুটো ফ্লাক্স দেখতে পাচ্ছি, একটা ফাই এম আর একটা ফাই এসপিকেও দেখতে পাচ্ছি। এটা তো রেজাল্টেন্ট, বাট এটা এসছে কোন দুটো ফ্লাক্স থেকে? ফাই এম থেকে এসছে আর ফাই এসসি থেকে এসছে। আমি দুটোকে এখানটায় লিখছি, ফাই এম থেকে এসছে, ফাই এসসি থেকে এসছে। ঠিক আছে, এবার আমাকে একটু বলো ছবিটা দেখেই ফেজার ডায়াগ্রামে কোনটা লিড করছে কোনটা ল্যাগ করছে। দেখেই বুঝতে পারছি আমরা এটাকে রেফারেন্স নিয়েছি ফাই এমকে, তার রেসপেক্টে ফাই এসসি হচ্ছে এখানটায়। তার মানে দেখেই বুঝতে পারছি কি ফাই এসসি ল্যাগ করছে। তাহলে ফাই এম লিড করছে, ফাই এসসি ল্যাগ করছে। কতটা অ্যাঙ্গেলে ফাই এসসি ল্যাগ করছে? এতটা অ্যাঙ্গেলে। সো যতটা অ্যাঙ্গেলেই করুক সেটা তো পরের ব্যাপার। আমি যদি গ্রাফিক্যালি জিনিসটাকে ভাবতে চাই, সাপোজ এটা যদি আমার ফাই এম হয়, ফাই এম ফ্লাক্সটা যদি এটা হয় মেন ওয়াইন্ডিংয়ের ফ্লাক্স, ফাই এসসি সামহাও এরকম হবে। ঠিক আছে, কেন এরকম হবে? দেখো, সবুজ যে গ্রাফটা আছে সেটা লাল গ্রাফের থেকে পিছিয়ে আছে। লাল গ্রাফটা ফার্স্টে জিরো হয়েছে, তার অনেক পরে এটা জিরো হয়েছে। লাল গ্রাফ এখানে ম্যাক্সিমাম হয়ে গেছে, তার অনেক পরে সবুজ গ্রাফটা ম্যাক্সিমাম হয়েছে। তার মানে আগে ফাই এম হচ্ছে, সেম জিনিসটাকে ফলো করছে কি আমার, মানে আগে লালটা হচ্ছে, সেম জিনিসকে ফলো করছে সবুজটা। লালটা মানে হচ্ছে গিয়ে ফাই এম, সবুজটা মানে হচ্ছে ফাই এসসি। সব কিছু ফাই এম আগে আগে হচ্ছে। ফাই এম হচ্ছে বেসিক্যালি দাদা, ফাই এসসি হচ্ছে গিয়ে ভাই, দাদাকে ভাই ফলো করছে। তো ডিরেকশন অফ রোটেশনটা কোন দিক থেকে কোন দিকে হবে? এই ফ্লাক্সটা বেশি ডমিনেট করছে, এদিক থেকে হবে এর দিকে। তাহলে ফাই এম ফ্লাক্সটা কে প্রডিউস করছে আর ফাই এসসিটা কে প্রডিউস করছে দেখা যাক ছবিতে। চলো ছবিটাকে একটু পরিষ্কার করা যাক। ফাই এমকে প্রডিউস করেছে এই ওয়াইন্ডিংটা, ফাই এসসিকে প্রডিউস করেছে এই ওয়াইন্ডিংটা। ডমিনেট করছে কে? ডমিনেট করছে হচ্ছে এই ওয়াইন্ডিংয়ের ফ্লাক্স। ঠিক আছে, আর ডমিনেটেড হচ্ছে কে? এই কয়েলটা। তাহলে ডমিনেট যে করছে সেদিক থেকে তো ডমিনেটেডের দিকেই রোটটা ফ্লো হবে। তার মানে রোটরের ডিরেকশান, রোটের ফ্লো হবে মানে রোটরটা রোটেট করবে। তাহলে রোটরটা তাহলে কোন দিক থেকে কোন দিকে রোটেট করবে? আনশেডেড থেকে শেডেডের দিকে। আনশেডেড পোর্শন কোনটা? এই পোর্শনটা। দেখো এখানে কোনো শেডিং কয়েল নাই এই জায়গাটায়, যেখানটা আমি গ্রিন করলাম ডিপ করে। তাহলে এটা হচ্ছে গিয়ে আনশেডেড পোর্শন, আনশেডেড পোর্শন থেকে শেডেডের দিকে, যার জন্য এটা হচ্ছে গিয়ে আমার রোটেশনের ডিরেকশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা।
যে আনশেডেডের যে পোর্শনটা সেখানকার যে ফ্লাক্স সেটা ডমিনেট করছে, সেই ফ্লাক্সের ভ্যালু আগে জিরো হচ্ছে, সেটা আগে ম্যাক্সিমাম হচ্ছে, সেটা আবার জিরো হচ্ছে। আর কয়েলের জন্য যে ফ্লাক্স সেটা কি হচ্ছে, ডমিনেটেড হচ্ছে। তো রোটেশনের ডিরেকশন কোন দিকে হবে, যে ডমিনেট করছে তার দিক থেকে যে ডমিনেটেড হচ্ছে তার দিকে। তাহলে ডমিনেটকে করছে সেটা হচ্ছে কি এখানকার ফ্লাক্স, তাহলে এদিক থেকে এদিকে, যার জন্য দেখো ডিরেকশন অফ রোটেশন এখানে। তাহলে ভাষাটা হবে এটাই, ল্যাঙ্গুয়েজটা এটাই হবে, ডিরেকশন অফ রোটেশন ইজ অলওয়েজ ফ্রম আনশেডেড টু শেডেড, শেডেড পোর্শন, এরকম বলে দিতে পারবে, মানে আনশেডেড পোল টু শেডেড পোল, ডিরেকশন অফ রোটেশন ইজ ফ্রম আনশেডেড পোল টু শেডেড পোল। তাহলে এই গেল হচ্ছে কি আমাদের শেডেড পোল মোটর। আর এরও যদি তোমাকে বলা হয় যে টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স ড্র করতে, তো সেক্ষেত্রে চলো এটাকে হাতেই এঁকে দিচ্ছি, এদিকে আমি নিলাম ওমেগা, এদিকে নিলাম আমি টর্ক। এখানে গ্রাফ 0 0 থেকে স্টার্ট হলো না কেন, কারণ এখানে তো দুটো ওয়াইন্ডিং সবসময়তেই থাকছে, এখানে তো সুইচের কোনো ব্যাপার নেই, কোনো সেন্ট্রিফিউগাল সুইচ নেই, এখানে মেন ওয়াইন্ডিং আর শেডিং কয়েল দুটো সবসময়তেই থাকছে, তাহলে সবসময়তেই স্টার্টিং টর্ক এখানে প্রেজেন্ট আসে। তো তার জন্য আমরা 0 0 থেকে গ্রাফটা স্টার্ট করি। তাহলে এই গেল হচ্ছে গিয়ে যত ধরনের সিঙ্গেল ফেজ মোটর তোমাদের সিলেবাসে ছিল সমস্ত কমপ্লিট করে দেওয়া হলো, তাদের টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স, তাদের ফেজার ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম, রোটেশনের ডিরেকশন, কিছু কিছু মোটরের চেঞ্জ আমরা কিভাবে করব সেটাও আমরা কিন্তু দেখেছি। এগুলোর ওপর শর্ট নোট আসে, মানে ম্যাক্সিমাম শর্ট নোট আসে, শর্ট কোশ্চেন তো ফর্ম হয় পরীক্ষাতে। এই যে মোটরগুলো পড়ানো হলো তার উপরে যে কোনো দুটোর থেকে শর্ট নোটও আসবে, শর্ট কোশ্চেন যেগুলো বললাম সেগুলো কোশ্চেনগুলো আসবে ইন্টারনালে। আর ওই যে পালসেটিং ম্যাগনেটিক ফিল্ড, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, এই যে ব্যাপারটা সেটার জন্য যে জিনিসটা সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তাহলে সেই সঙ্গে আমাদের সিঙ্গেল ফেজ মোটরটা পুরোটা আর 3 ফেজ ইন্ডাকশন মোটর যেটা চলছে সেটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে।